12 বছর বয়স্ক একটি ছেলে। আমি যদিও পেশেন্ট আমাদের সঙ্গে এক্ষুনি এখানে নেই, কিন্তু ওনার মা এসছে। সমস্ত ডিটেইল পেপারস নিয়ে এসছে। এই ছেলেটির বয়স দেখুন, এই ছেলেটির বয়স হচ্ছে 12 বছর। ওর হচ্ছে টুইন বেবি, ওয়ান অফ দি টুইন বেবি। আ ও যে কষ্টগুলো নিয়ে আমাদের কাছে এসেছে, সেটা ওর মা যেমন বলবে, তেমনি আমাদের এখানে আমরা ওর মায়ের মুখ থেকে যেগুলো শুনেছি, যে কষ্টগুলো, সেই কষ্টগুলোর কথাও আমরা এখানে ব্যক্ত করব আপনাদের সামনে। সমস্যাটা হচ্ছে যে ওর দেখার সমস্যা, ভিশনের প্রবলেম। ভিশনের প্রবলেম বলতে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে, ও যেমন কাছের জিনিস দেখতে অসুবিধে, তেমনি দূরের জিনিসও দেখতে অসুবিধে এবং খুব পূর্ণ আ জায়গাতে ও ওর মা-বাবা এটা নিয়ে গেছিলেন। তা দেখুন, এইটা পরিষ্কার বুঝতে পারবেন যে এই জায়গাতে আ ওর একটা সমস্যা আছে। এটা রেটিনার একটা ছবি দেখানো হয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটা আ ওর প্রবলেম রয়েছে। ওর চোখ দিয়ে জল পড়ে। মানে আর এছাড়াও ওর আ দেখার সমস্যা। আর এছাড়া যেটা বলা হয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে ওর চোখে চুলকানি আছে, দুটো চোখেই। এবং আম মাঝে, মাঝে মাথা যন্ত্রণা হয়। আ কাছেরটা দূরেরটা দুটোই দেখতে সমস্যা, ঝাপসা লাগে, ঝাপসা দেখছে ও। এছাড়াও ওর সঙ্গে টনসিলাইটিস রয়েছে এবং আম অ্যালার্জিক রাইনাইটিস আছে। তা এই অবস্থার মধ্যে ও বিভিন্ন আ চক্ষু হাসপাতালেও দেখিয়েছিল। যেমন গ্রামীণ আই হসপিটাল বাংলাদেশে একটি জায়গায় দেখিয়েছিল। সেখানে ওর যে রেটিনার যে আ ছবি নেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে রেটিনার একটা জায়গায় সমস্যা রয়েছে। অ্যাকচুয়ালি এই ধরনের ডিজিজ হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার এবং এটা প্রগ্রেসিভ ভিশন লস হয় এতে এবং ড্যামেজ করে, ড্যামেজ হয়। বিশেষ করে ম্যাকুলাতে ড্যামেজ হয়। যার ফলে এটাকে আম ডিজেনারেটিভ ডিজিজও বলা হয় এবং যার ফলে কি হয় যে ওর একটা ডিস্ট্রফি হয়, ম্যাকুলার ডিস্ট্রফি হয় এবং ওই যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি এই যে স্ক্রিনে, এই জায়গাটাতে কি হয় যে ওখানটাতে ফ্যাটি ইয়েলো পিগমেন্ট, যেটাকে বলা হয় লাইপোফিউসিন। এই লাইপোফিউসিন, LIPOFUSCIN, এই লাইপোফিউসিন তৈরি হয় ওই ইয়ের মধ্যে, ম্যাকুলার মধ্যে এবং যেটা একটা ডিমের মধ্যে যে কুসুমটা থাকে, ওরকম দেখতে হয় জায়গাটা এবং ওটা আল্টিমেটলি ওখানটা ড্যামেজড হয়। বিশেষ করে ওই লাইট সেনসিটিভ যে সেলস গুলো আছে, আম রড সেল, কোন সেলস থেকে শুরু করে লাইট সেনসিটিভ যে সেলস গুলো আছে, ডিম লাইট ভিশন বা ব্রাইট লাইট ভিশন আমরা জানি। তাই লাইট সেনসিটিভ সেলগুলো সেখানে ড্যামেজ হয়। যার ফলে কি হয়, ও দূরের জিনিস দেখতে বা কাছের জিনিস দেখতে দুটো দেখতেই অসুবিধা হয় এবং এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা গ্র্যাজুয়ালি কিন্তু প্রগ্রেস করে। তা যাই হোক, আমরা ওর মায়ের কাছে এবার আমরা শুনবো যে ও কি অসুবিধে এসছে এবং আমরা কিভাবে এই মেডিসিন সিলেক্ট করেছি, আমরা এটা বলতে চাই। আম আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করব যে ওর যে এই সমস্যাগুলো, এই সমস্যাগুলো ঠিক কত বছর বয়স থেকে আপনি আ মানে বুঝতে পারলেন? আপনি যদি আমাদের একটু বলেন। স্যার ও তো ছোট থেকেই ওর কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকতো স্যার। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে স্যার যখন তার ৬ থেকে ৭ মাস বয়স হয়ে গেল, লক্ষ্য করি স্যার অনেক বাচ্চা হামাগুড়ি দেয়, সে হামাগুড়ি দিতে পারে না। সে বুক দিয়ে বেড়াচ্ছে, সে দাঁড়া হতে পারতেছে না, সে হাঁটতে পারে না রাইট টাইমে। বিভিন্ন জায়গায় নেওয়া শুরু করলাম স্যার, একের পর এক দেখি ও দাঁড়াইতেই পারতেছে না। শিশু ডাক্তারের কাছে বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম। দেখি যে হাঁটতে থাকছে, অনেকেই বিভিন্ন ধরনের গ্রাম্য ভাষায় কথা বলে। সে নাকি সাপের মতো বের হয়। তখন স্যার আমাদের কাছে অনেক কষ্ট লাগে এই কথাটা শোনার পরে। আমি বলছি যে যেখানে যেই হোক না কেন, যেটাই হোক না কেন আমাদেরকে ওকে দাঁড়া করতেই হবে এবং দৌড়াইতেই হবে ওর পিছনে। পরে আমি একের পর একের ডাক্তারের কাছে নিয়ে গেলাম। স্যার ওর ডায়রিয়া হলো, সেখানে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিউমোনিয়া হইলো। হ্যাঁ, রীতিমতো বিভিন্ন রকম ঘাটতি রোগ এসে পড়ে গেল স্যার। ঘাটতি থেকে এসে ও যখন আমি উঠাইতে পারতেছি না, ও হাঁটতে পারতেছে না, মানে কি ১৫-২ বছর হয়ে গেল। সে হাঁটতে পারে না। যখন কাছাকাছি এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম যেখানে আমার বাবা ট্রিটমেন্ট করতেন, গ্রাম্য মানে
পল্লী চিকিৎসক বলে আমার বাবাও পল্লী চিকিৎসক ছিল। তো আমার বাবা সচরাচর ওনার কাছেই চিকিৎসা নিতেন। পরে আমি ওনাকে বললাম যে, "চাচা আসলে আমার বাচ্চাটা এরকম সমস্যা। আমি তো আসলে আপনার কাছে নিয়ে যাইনি। আমি অনেক শিশু ডাক্তারকে দেখিয়েছি। কিন্তু কোনো প্রোগ্রেস হচ্ছে না।" পরে চাচা বলল যে, "ঠিক আছে, তুমি কোনো টেনশন কইরো না। এবার আমি দেখব চেষ্টা করে।" পরে চাচা কিছু নিউট্রিশন জাতীয় কিছু আমাকে দিল, যেগুলো আমি ভাতের মধ্যে মিক্স করে খাইতেছি। এরপরে আরেক ডাক্তারের কাছে গেলাম। উনি বলল যে, "একটা স্লাইম পাওয়া যায়, ছোট্ট, ছোট্ট স্যালাইন, যেগুলোকে ইন্ট্রোজার্মিনা বলা হয়।" তা আমি কি করতাম, ওই দেখি যে সে হাঁটতে পারতেছে না, চোখগুলা খুলে না, কথা বলে না। ঘুম থেকে উঠে দেখি যখন সে খাচ্ছে না, তারপরের দিন দেখি সে চোখগুলো আর খুলে না। আমার দিকে চোখ বন্ধ করেই কথা বলতেছে। আমি ভাবছি নিশ্চয়ই সে আমার সঙ্গে কথা বলতে পারতেছে না। বিধায় সে অন্যরকম করতেছে। চোখগুলো খুলতে পারতেছে না। পরে আমি ডিম গুলে ডিমটাকে সুন্দর করে করে খাওয়াইতাম। পানিটা দিতাম, বিস্কিট দিতাম। খাওয়াটা একটু সুস্থ করে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতাম। এভাবে করে হয়তো কিছু দেখি যে ২ বছর হয়ে যাচ্ছে। তখন আমার বেবিরা আছে। তাহলে আমরা ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে ছেলেটির মাইলস্টোন ডিলেড রয়েছিল। অর্থাৎ হাঁটতে পারত না, ছেলেটি কথা বলতে দেরি হচ্ছিল, চোখ খুলতে পারত না। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে এলাম যে মাইলস্টোন ডিলেড। এছাড়াও ছেলেটি আ শীতকাতর, তার কারণ শীতে খুব ওর কষ্ট, শীতে স্নান করতে চায় না। ওর পায়খানাও বোধহয় কষা ছিল। হ্যাঁ, আপনি যেটা বলেছেন পায়খানা কষা ছিল এবং আ এছাড়া মাইলস্টোন ডিলেড ঘাম প্রচুর হয়। ঘাম বিশেষত গলাতে হয় আপনি বলেছেন। আর পায়খানা কষা তো আমরা আগেই পেয়েছি। মাইলস্টোন ডিলেড আমরা আগেই পেয়েছি। চোখের দৃষ্টিশক্তির হ্রাস এবং ও মনে রাখতে কম পারে, একদমই মনে রাখতে পারে না। ফরগেটফুলনেস টাও প্রচন্ড রয়েছে। তারপরে ওর আর যে সমস্যাগুলো আমরা পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ঘামে হালকা পাতলা গন্ধ রয়েছে, প্রস্রাবেও গন্ধ আছে। প্রস্রাবে গন্ধ আছে? বলেছিল? তা এই আ সিম্পটম গুলো দেখে এবং ও কোনো কথা বিশ্বাস করে না বললে ওর মা বলছিলেন, তাই না? ও কোনো কথা বিশ্বাস করে? না। বিশ্বাস করে না। আচ্ছা। আ সহজে বিশ্বাস করতে চায় না। পরে থেকে ও বিশ্বাস করে হয়তো। হ্যাঁ, ও কি করে তখন বললে? ও রাগারাগি করে আমার সঙ্গে, ওর সঙ্গে যদি দুষ্টামি করে, "তুমি এখনো প্রসাব করো, এই সেই করো।" তখন ও আমার সঙ্গে অন্যরকম ভাবে আচার-আচরণ করে। একটু রাগ হয়ে যায়, খেতে চায় না তখন প্রচুর অনেক করে আদর করে আমি পারতামই না বা পারিই না। তখন ওর বাবাকে ফোন দিয়ে নিয়ে আসতাম, "তোমার ছেলে রাগ করছে, তোমার বাবুকে এই ধরনের আমি খাওয়াইতে পারি না, তুমি বাসায় এসো।" পরে ও বিভিন্ন ধরনের জিনিস-টিনিস নিয়ে এসে ওকে খাওয়ায়। ও বাবা এক কথায় ওর বাবা আসলেই শান্ত। আচ্ছা। সুতরাং আ আমরা মেইন যে সিম্পটম গুলোর উপরে এখানে জোর দিচ্ছি সেটা হচ্ছে ওর মাইলস্টোন ডিলেড, অ একটা জেনেটিক ডিসঅর্ডার তো আছেই, মাইলস্টোন ডিলেড। এছাড়া আমরা দেখছি যে আ মেন্টাল সিম্পটম এর মধ্যে ওর যেটা মেইন যেটা সেটা হচ্ছে একটু সাসপিসিয়াস আছে। ও ফরগেটফুলনেস টা আছে, মনে রাখতে পারে না। আ তারপরে আমরা আর পেলাম যেটা সেটা হচ্ছে ওর মনের মধ্যে একটা সবসময় ভয় ভাব কিছু কাজ করে? হ্যাঁ, হয়। কাজ করে? অ্যাংজাইটি রয়েছে। এছাড়াও আমরা দেখলাম ঘাম প্রচুর আছে। ঘাম পাশির সাথে গেলায় বেশি। চলে স্যার। ও বাসাতেই থাকতে এমনকি ও বাসাতেই থাকতে পছন্দ করে। ও কোথাও আসতে চায় না। বা কোথাও গ্যাঞ্জাম হচ্ছে বা ১০ টা লোক ওর স্বাস্থ্য দেখে ও তো প্রচুর শুকনা স্যার। যেহেতু সে খাইতে চায় না, প্রচুর শুকনা, সে লজ্জাও পায়, মনে হয় যে তার শরীরটা কেমন দেখাচ্ছে। এগুলো সে একটু টেনশন ফিল করে। হ্যাঁ, এগুলো তার বোঝে নেই কারাচরণে। না, যাই হোক। আ এছাড়া ওর দৃষ্টিশক্তির হ্রাস রয়েছে এবং আ দৃষ্টিশক্তিটা ওর অসুবিধে আমি দেখি। কিন্তু এরকমই এরকম করে সাথে ঢাকা দিয়ে দেয়। আমি তাহলে ওর একটা গ্রেট ফটোফোবিয়া আছে। লাইট লাইট পড়লে ও সরিয়ে নেয় এবং আ ভিশনটাও খুব ডিম ভিশন এবং আ আ ওর পড়তে অসুবিধা হয় বলছিলে। ও কি করে? পড়তে গেলে কি করে? একেবারে কাছ থেকে নেওয়ার চেষ্টা করে অনেক জিনিস। এত কাছ থেকে সে বইটাকে এইভাবে করে দেখে, আমি এটাতে বিরক্ত হই যে, "বাবা তুমি বুঝতে এত কাছ পারছেন থেকে কেন এই সিম্পটমটা ওই সিম্পটমটা একেবারে ডিম ভিশন বাই কনস্ট্যান্ট রিডিং, লাইটিং এটসেট্রা। এটা একেবারে ক্যালকুলেটর সিম্পটম।
এবং ডিম পছন্দ করে? মাছ, মাংস, ডিমের মধ্যে কোনটা পছন্দের? আগে খাইতো না স্যার। রিসেন্ট যখন সৈয়দপুরে ডাক্তার বলছে তোমাকে খেতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে, তুমি ছোট মাছ খাও, ডিম খাও। রিসেন্ট সে ডিম খাচ্ছে সকাল বিকাল। ডিম পছন্দ করতে শুরু করেছে। জি স্যার। আর মিষ্টি পছন্দ করে না করে না? মিষ্টিও পছন্দ করে। ভাতে পাতে কাঁচা লবণ খায়? ভাতে পাতে কাঁচা লবণ খায়। আপনাদের সামনে আমরা যতটুকু হিস্ট্রি পেয়ে গেছি এরপরে একদম একেবারে পরিষ্কার একটা ক্যালটেরিয়া কার্ভের চিত্র এবং যতই এটা জেনেটিক ডিসঅর্ডার হোক, হোয়াট এভার মে বি দ্য প্যাথোলজি, সিমটম সিমিলারিটি ক্যান কিওর দ্য কেস। আমরা যদি কিওর নাও করতে পারি, অ্যাটলিস্ট আমরা এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই আশা রেখে আমরা আজকে ওকে ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করছি। দেখা যাক আগামী দিনে এটা কতটা ইমপ্রুভ করে। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক সুন্দরভাবে বুঝিয়েছেন এবং আপনি চেষ্টা করেছেন যতটা সম্ভব বোঝানোর। তা আপনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে এটা আগামী দিনে ডাক্তাররা এটা বুঝতে পারে, শিখতে পারে। ধন্যবাদ।